শহরের এক কোণে রোদে পুড়ে ধুলো মেখে সাইকেল ভ্যানের পাংচার সারাতেন এক সাধারণ যুবক। দিন আনে দিন খায়, এমনই তার জীবন। অন্যদিকে সম্মানিত পেশায় থাকা এক শিক্ষিকা ম্যাডাম, সমাজে যার পরিচয় শিক্ষাদাত্রী, মানবিকতার প্রতীক। কিন্তু একদিন এই দুজনের অপ্রত্যাশিত মুখোমুখি সাক্ষাতে যা ঘটেছিল তা কেবল একটি ঘটনার সীমায় আটকে থাকেনি, তা প্রশ্ন তুলেছিল আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ, আমাদের মানবতার উপর। সেই ঘটনার সাক্ষী হয়ে যেন মানবতাও নীরবে কেঁদে উঠেছিল। বন্ধুরা, এই ঘটনা ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার একটি ছোট্ট শহরের প্রান্তে রাস্তার ধারে টিনের ছাউনি দেওয়া একটি ছোট্ট দোকান। বাইরে ঝোলানো পুরনো বোর্ডে লেখা সাইকেল রিপেয়ারিং ও পাংচার সারানো হয়। সেই দোকানেই বসে থাকত এক সাধারণ যুবক, পুরো এলাকায় যে পরিচিত ছিল সাইকেলওয়ালা ভাইয়া নামে। তার আসল নাম অর্জুন কুমার। বয়স প্রায় ৩৫। শরীরে সবসময় গ্রিজ আর ধুলো মাখা কাপড়, কিন্তু মুখে এমন শান্ত হাসি যে কেউ তার সঙ্গে কথা বললেই অদ্ভুত এক স্বস্তি পেত। দোকান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ছিল মেয়েদের একটি সরকারি ইন্টার কলেজ। আশেপাশের প্রায় ১০০-র বেশি গ্রামের মেয়েরা সেখানে পড়তে আসত। গ্রামে বাসের সুবিধে ছিল না, তাই বেশিরভাগ মেয়েই সাইকেলে করে স্কুলে যেত। অর্জুন প্রতিদিন ভোর ৫টায় উঠত, স্নান ধোয়া সেরে ঠিক ৬টার মধ্যে দোকান খুলে বসত, কারণ সে জানত ওই সময়ই মেয়েরা স্কুলের উদ্দেশ্যে বের হয়। কারো সাইকেলে হাওয়া কম, কারো চেন পড়ে গেছে, কারো ব্রেক কাজ করছে না। অর্জুন ধৈর্য নিয়ে সব ঠিক করে দিত। কেউ যদি জিজ্ঞেস করত, ভাইয়া কত টাকা, সে হেসে বলতো, যতটা ঠিক মনে হয় দিয়ে দিও। অনেক সময় মেয়েরা বলতো, ভাইয়া এখন টাকা নেই। তখন সে হেসে উত্তর দিত, পড়াশুনো বন্ধ করো না, টাকা পরে দিও। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল, রাস্তার ধারের অর্জুন ভাইয়া কোনো মেয়েকে কখনো ফিরিয়ে দেন না। একদিন সকাল ৭টার দিকে এক রোগা পাতলা মেয়ে একটি জং ধরা পুরনো সাইকেল ঠেলে তার দোকানে এলো। জামা কাপড় পরিষ্কার, কিন্তু অনেক পুরনো। লাজুক গলায় বলল, ভাইয়া এটা কি ঠিক হবে? অর্জুন ভালো করে দেখে বুঝল, টায়ার ফাটা, চেন জ্যাম, প্যাডেল বাঁকা, ব্রেক ভাঙা, খরচ অনেক হবে। সে বলল, নতুন নিলে ভালো হয়। মেয়েটি কাঁপা হাতে ২০০ টাকা এগিয়ে দিয়ে বলল, আমার কাছে শুধু এতটুকুই আছে, এটা ঠিক না হলে আমি স্কুল যেতে পারবো না। প্রথমবার অর্জুন মেয়েটির চোখের দিকে তাকালো। সেখানে ভয়, অসহায়তা আর পড়াশুনো হারানোর আতঙ্ক। সে জিজ্ঞেস করল, বাড়িতে কেউ নেই? মেয়েটির চোখ ভিজে উঠল। মা নেই, বাবা অসুস্থ, যদি স্কুল ছাড়তে হয় তাহলে আমার সব শেষ। কিছুক্ষণ চুপ করে থেকে অর্জুন নিজের সাইকেলটা বাইরে এনে বলল, এটা নিয়ে যাও, এতে করে স্কুলে যাও। মেয়েটি হতভম্ব, না ভাইয়া এটা তো আপনার। অর্জুন শান্ত গলায় বলল, এখন থেকে তোমার, পড়াশুনো বেশি জরুরি। মেয়েটি টাকা দিতে চাইলে সে হাত সরিয়ে নিল। টাকা রেখে দাও, কখনো কাজে লাগবে। মেয়েটি সাইকেল ধরল, তারপর ঝুঁকে অর্জুনের পা ছুঁয়ে প্রণাম করল, ভগবান আপনাকে সুখে রাখুন ভাইয়া। সেদিন থেকে মেয়েটি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আর ফেরার পথে নমস্তে করত। মুখে থাকত গভীর কৃতজ্ঞতার হাসি। সেই দিনটার পর অর্জুনের ভেতরে যেন কিছু বদলে গেল। সে বুঝল তার ছোট্ট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। কিছুদিন পর আরেকটি মেয়ে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। জানা গেল তার সাইকেল ভেঙে গেছে, নতুন কেনার সামর্থ্য নেই। অর্জুন দোকানের পেছনে পড়ে থাকা ভাঙা সাইকেল ২ দিন ধরে খেটে ঠিক করে মেয়েটিকে দিয়ে দিল। এভাবেই শুরু হলো নতুন অধ্যায়। যেখানেই ভাঙাচোরা সাইকেল পেত, সস্তায় কিনে এনে মেরামত করে দরিদ্র মেয়েদের দিয়ে দিত। দোকানে সবসময় ২-৩টি বাড়তি সাইকেল দাঁড়িয়ে থাকত। মেয়েরা এখন তাকে শুধু মিস্ত্রি নয়, বড় ভাই হিসেবে মানতে শুরু করল। কেউ বাড়ির সমস্যা বলতো, কেউ পড়াশুনোর চিন্তা, কেউ বন্ধুর সঙ্গে ঝগড়ার কথা। অর্জুন মন দিয়ে শুনত, যতটুকু বোঝে ততটুকু পরামর্শ দিত। আর আশ্চর্যের বিষয়, মেয়েরা তার কথা মেনে চলত। ধীরে ধীরে তার দোকানটি মেয়েদের জন্য এক নিরাপদ আশ্রয় হয়ে উঠল। দুপুরে স্কুল ছুটি হলে কেউ পানি খেতে থামত, কেউ হাওয়া ভরত, কেউ শুধু ২ মিনিট বসে বিশ্রাম নিত। কেউ কেউ নিজের বাড়ির রান্না করা খাবারও এনে দিত। অর্জুনের নিজের কোনো পরিবার ছিল না। মা বাবা বহু আগে মারা গেছেন, বিয়ে হয়নি। দোকানের পেছনে ছোট্ট ঘরে একাই থাকত। মেয়েদের হাসি আনন্দে তার নির্জন জীবন ভরে উঠেছিল। একদিন ৪ জন মেয়ে এসে বলল, ভাইয়া আপনি খেয়েছেন? সে বলল, এখন বানাবো। তারা জোর করে ছোট্ট রান্নাঘরে ঢুকে চুলা জ্বালিয়ে ডাল ভাত রান্না করল। যাওয়ার সময় বলল, এখন থেকে সময় মতো খাবেন। সেদিন অর্জুন অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার মনে হয়েছিল, সত্যি কি তার কেউ আছে?
সময়ের সঙ্গে প্রায় সব মেয়েই তাকে চিনত। দূর থেকে হাত নেড়ে বলতো, ভাইয়া নামাস্তে। ছোট ছোট মেয়েরা হাসতে হাসতে চলে যেত। তবে সবাই খুশি ছিল না। আশেপাশের কিছু মানুষ ফিসফাস শুরু করল, এত মেয়ে প্রতিদিন ওর দোকানে কেন? কিছু তো গড়বড় আছে। আবার কেউ প্রশংসাও করত, গরিব হয়েও কত ভালো কাজ করছে। কিন্তু অর্জুন এসব কথায় কান দেয়নি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনো মেয়ে যেন টাকার অভাবে পড়াশুনো বন্ধ না করে। সে জানত না খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এক দুপুরে সে একটি সাইকেলের পাংচার সারাচ্ছিল। ঠিক তখনই স্কুলের ঘণ্টা বাজল এবং কিছুক্ষণ পর মেয়েদের ভিড় রাস্তা দিয়ে আসতে শুরু করল। সেই সময় একটি সাদা গাড়ি এসে তার দোকানের সামনে থামল। গাড়ি থেকে নেমে এলেন এক ভদ্রলোক ও তার স্ত্রী। গাড়ির টায়ারের হাওয়া পুরো বেরিয়ে গেছে। ভদ্রলোক বললেন, ভাই পাংচার বানিয়ে দেবে? অর্জুন সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। এদিকে মেয়েরা একে একে দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। ভাইয়া নমস্তে, কাল দেখা হবে ভাইয়া। কেউ কেউ সাইকেল থামিয়ে প্রণামও করল। গাড়ির ভদ্রলোক ভদ্রমহিলা অবাক হয়ে সব দেখছিলেন। ঠিক তখন 4টি মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে বলল, ভাইয়া আপনি বলুন তো কার দোষ? অর্জুন দুজনের কথা শুনে হেসে বলল, দুজনেই মাফ চাও, বন্ধুত্ব বড় জিনিস। সঙ্গে সঙ্গে 2 মেয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ভদ্রলোক স্ত্রীর দিকে তাকিয়ে আসতে বললেন, এই মানুষটা সাধারণ নয়। সেদিন গাড়ির সেই ভদ্রলোকের নাম ছিল রাজীব মেহতা, শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কাজের সূত্রে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু রাস্তার ধারের ছোট্ট দোকানে যা দেখলেন তা তার মনে গভীর ছাপ ফেলল। তাই আর ঠিক হয়ে গেলে তিনি টাকা দিলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই এত মেয়ে তোমাকে এত সম্মান করে কেন? অর্জুন মাথা নিচু করে হালকা হেসে বলল, কিছু না সাহেব, ওরা পড়তে যায়, মাঝে মাঝে সাহায্য করি। ভদ্রলোক পুরো সন্তুষ্ট হলেন না, আবার জিজ্ঞেস করলেন। তখন অর্জুন ধীরে ধীরে সব বলল, কিভাবে সে পুরনো সাইকেল কিনে ঠিক করে দেয়, কম টাকা নেয়, আর চেষ্টা করে যেন টাকার অভাবে কোনো মেয়ে পড়াশোনা ছাড়তে বাধ্য না হয়। সব শুনে রাজীববাবু ও তার স্ত্রীর চোখ ভিজে উঠল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, তুমি খুব বড় কাজ করছো, কিন্তু হয়তো নিজেই তার মূল্য বুঝতে পারছো না। অর্জুন শান্তভাবে উত্তর দিল, আমি তো শুধু নিজের কাজটাই করছি সাহেব। বিদায় নেবার সময় রাজীববাবু বললেন, কখনো যদি সাহায্যের দরকার হয় জানাবে। অর্জুন শুধু নমস্তে করল। তার মনে হয়েছিল বড় লোকেরা অনেক সময় এমন কথা বলে, পরে ভুলে যায়। কিন্তু ঠিক 1 সপ্তাহ পর আবার সেই সাদা গাড়িটি এসে দাঁড়ালো অর্জুনের দোকানের সামনে। এবার রাজীব মেহতা একা ছিলেন না, সঙ্গে ছিলেন আরও 2 জন সহযোগী। তারা দোকানের পেছনের ছোট্ট ঘরে গিয়ে অর্জুনের সঙ্গে বসলেন। কিছুক্ষণ সাধারণ কথা বলার পর রাজীববাবু সরাসরি প্রশ্ন করলেন, তুমি ভবিষ্যতে এই মেয়েদের জন্য কি করতে চাও? অর্জুন প্রথমে চুপ করে রইল, তারপর সাহস সঞ্চয় করে ধীরে বলল, সাহেব যদি সত্যি বলি, অনেক মেয়ে বিজ্ঞান নিয়ে পড়তে চায়, কেউ নার্স হতে চায়, কিন্তু টিউশনের টাকা দিতে পারে না। মাসে 500 টাকাও ওদের কাছে অনেক। রাজীববাবু মন দিয়ে শুনলেন, মনে মনে হিসাব করলেন, তারপর বললেন, যদি আমরা একটা ছোট কোচিং সেন্টার শুরু করি? অর্জুন বিস্ময়ে তাকিয়ে বলল, সত্যি? রাজীব মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু তোমাকেও পাশে থাকতে হবে। কিছুদিনের মধ্যেই দোকানের পাশে খালি পড়ে থাকা জমিতে একটি ছোট ঘর তৈরি হলো। 2টি বেঞ্চ, একটি ব্ল্যাকবোর্ড, কয়েকটি চেয়ার। 2 জন শিক্ষক নিয়োগ করা হলো এবং ঘোষণা করা হলো যে দরিদ্র মেয়েদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে। শুরুতে কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর ধীরে ধীরে মেয়েরা আসতে লাগলো। প্রথম দিন ছিল মাত্র 25 জন। 1 মাসের মধ্যে সংখ্যা 50 ছাড়িয়ে গেল। অর্জুন প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসত, পানি ভরত, চেয়ার সাজাতো, খেয়াল রাখত যেন সব ঠিক থাকে। দূর থেকে মেয়েদের পড়তে দেখে তার ভেতরে অদ্ভুত এক আনন্দ জন্ম নিত। কয়েক মাসের মধ্যেই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠল। যে মেয়েরা আগে ক্লাসে চুপচাপ বসে থাকত, তারা এখন আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে। স্কুলের শিক্ষকরা অবাক হয়ে খোঁজ নিয়ে জানতে পারলেন রাস্তার ধারে একটি ফ্রি কোচিং চলছে। সেই স্কুলেই ছিলেন বিজ্ঞান শিক্ষিকা অনামিকা শর্মা, মেধাবী, আত্মসম্মানী এবং নিজের কাজে নিবেদিত প্রাণ। ছাত্রীদের উন্নতি দেখে তার কৌতূহল জাগল এবং একদিন স্কুল ছুটির পর তিনি সরাসরি সেই কোচিং সেন্টারে চলে এলেন। অর্জুন তাকে দেখে তাড়াতাড়ি একটি চেয়ার ঝেড়ে পরিষ্কার করে বলল, ম্যাডাম বসুন। সে সবসময়ই শিক্ষিত লোকজনের সামনে একটু সংকোচে থাকত। অনামিকা চারদিকে তাকালেন। ছোট্ট ঘর, সাধারণ ব্যবস্থা, কিন্তু মেয়েদের চোখে উজ্জ্বল স্বপ্ন। তিনি কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বললেন। একজন বলল, ম্যাডাম এখানে ভয় লাগে না, আমরা বুঝে পড়তে পারি।
আরেকজন বলল, অর্জুন ভাইয়া না থাকলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। সব শুনে অনামিকা ধীরে ধীরে সব বুঝলেন এবং অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আপনি খুব বড় কাজ করেছেন। অর্জুন মাথা নিচু করে বলল, আমি কিছু করিনি ম্যাডাম, সব ঈশ্বরের কৃপা। তার এই সরলতা অনামিকাকে গভীরভাবে স্পর্শ করল। সেদিনের পর তিনি মাঝে মধ্যে সেন্টারে আসতে লাগলেন। তারপর ধীরে ধীরে প্রায় প্রতিদিনই আসা শুরু করলেন। স্কুলের ক্লাস শেষ করে সরাসরি এখানে এসে মেয়েদের বিজ্ঞান পড়াতে সাহায্য করতেন, পরীক্ষার প্রস্তুতি নিতেন, সমস্যার সমাধান করতেন। ছাত্রীরা তাকে ঠিক ততটাই সম্মান দিতে শুরু করল যতটা অর্জুনকে দিত। অর্জুন প্রতিদিন তার জন্য চা বানাতো, চেয়ার পরিষ্কার করত এবং অত্যন্ত ভদ্রভাবে কথা বলতো। অনামিকা মাঝে মধ্যে মনে মনে ভাবতেন, এত সাধারণ জীবন, এত কম পড়াশোনা, অথচ এই মানুষটার মধ্যে কোনো হীনমন্যতা নেই, নেই অহংকার বা ভান, আছে শুধু সত্যিকারের মানবতা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক অদৃশ্য বিশ্বাস তৈরি হলো। তারা কাজের কথা বলতো, মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করত। অর্জুন কখনো সীমা অতিক্রম করত না, তার আচরণ সবসময় গভীর সম্মানপূর্ণ ছিল। তবু অনামিকা বুঝতে পারছিলেন এই মানুষটির ভেতরে এক গভীর নিঃসঙ্গতা লুকিয়ে আছে। একদিন ক্লাস শেষের পর সেন্টার প্রায় খালি, আলো ফিকে হয়ে এসেছে। অনামিকা হঠাৎ জিজ্ঞেস করলেন, অর্জুনজি, যদি কোনো বুদ্ধিমতী মহিলা আপনার জীবনে আসে তাহলে কি আপনি বিয়ে করবেন? অর্জুন হেসে উত্তর দিল, না ম্যাডাম, আমার বয়স তো আর প্রায় শেষ। আর বিয়ে করলে যদি আমার কাজের পথে বাধা আসে? অনামিকা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, যদি সেই মহিলা আপনার কাজেই আপনার সঙ্গী হতে চায়? অর্জুন ছমকে গেল। ম্যাডাম, আপনি মজা করছেন তাই তো? কিন্তু অনামিকার চোখে ছিল না কোনো হাসি, ছিল সত্য ও দৃঢ়তা। তিনি বললেন, আমি আপনাকে শ্রদ্ধা করি, আর হয়তো তার থেকেও বেশি কিছু অনুভব করি। অর্জুন কাঁপা গলায় বলল, আমি তো এক সাধারণ মানুষ ম্যাডাম, আপনি এত বড় শিক্ষিকা, আমার কথা ভাবলেন কিভাবে? অনামিকা শান্ত স্বরে বললেন, মানুষের মূল্য তার টাকায় নয়, তার হৃদয়, আর আপনার হৃদয় খুব বড়। কিন্তু অর্জুনের মনে ভয় ঢুকে গেল। আপনার পরিবার, আপনার স্বামী? তখন অনামিকা প্রথমবার নিজের জীবনের সত্য খুলে বললেন, সম্পর্ক বহুদিন আগেই ভেঙে গেছে, শুধু কাগজে টিকে আছে। আমি অনেক বছর চেষ্টা করেছি, কিন্তু একতরফা সম্পর্ক টেকে না, তিনি বললেন। সেই দিন থেকে তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা তৈরি হলো, দূরত্বও ছিল, আবার অদৃশ্য টানও। অর্জুন আগের মতোই সম্মান বজায় রাখল, কিন্তু ভেতরে ভয় কাজ করতে লাগল। মানুষ যদি ভুল বোঝে, মেয়েদের পড়াশোনার ক্ষতি হলে? অবশেষে অনামিকা স্বামীকে তালাকের কথা জানালেন। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দিলেন না, কিন্তু যখন জানতে পারলেন তার স্ত্রী একজন সাধারণ সাইকেল মিস্ত্রির জন্য তাকে ছাড়তে চাইছে, তখন ক্রোধে ফেটে পড়লেন। তার অহংকার আঘাত পেল এবং শুরু হলো ষড়যন্ত্র। লোক পাঠিয়ে অর্জুন সম্পর্কে খোঁজ নেওয়া হলো, তারপর টাকা খরচ করে গুজব ছড়ানো শুরু হলো। ও মেয়ে ফুসলায়, ফ্রি সাইকেলের পেছনে অন্য উদ্দেশ্য আছে, ওর দোকানে এত মেয়ে কেন যায়? ধীরে ধীরে পরিবেশ বদলে গেল। যারা একসময় প্রশংসা করত, তারাই সন্দেহের চোখে তাকাতে লাগল। কিছু বাবা মা এসে কড়া ভাষায় বলল, আমাদের মেয়ের কাছ থেকে দূরে থাকো। অর্জুন হতবম্ব হয়ে হাত জোড় করে বলল, আমি তো ওদের বোনের মতোই দেখি। কিন্তু কেউ শুনল না। কোচিং সেন্টারে মেয়েদের সংখ্যা কমতে শুরু করল। কিছু পরিবার ভয় পেয়ে মেয়েদের আশা বন্ধ করে দিল। রাতে অর্জুন ঘুমাতে পারত না। তার মনে প্রশ্ন জাগত, মানুষের ভালো করতে গিয়ে কি অন্যায় হয়ে গেল? তার ভিতরটা ভেঙে যাচ্ছিল। অনামিকা সব বুঝতে পারলেন এবং খোঁজ নিয়ে জানতে পারলেন সব ষড়যন্ত্র তার স্বামীর। তিনি স্কুল প্রশাসনের সঙ্গে কথা বললেন, সমাজের কয়েকজন সম্মানীয় ব্যক্তিকে সত্য জানালেন। ধীরে ধীরে সত্য সামনে আসতে শুরু করল, আর সময় প্রস্তুত হচ্ছিল এক চূড়ান্ত মুখোমুখি সংঘর্ষের জন্য, যা শুধু দুইজন মানুষের নয়, একটি সমাজের বিবেককেও পরীক্ষা করবে। যে দুই একজন মেয়েকে টাকা দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছিল, তারাও শেষ পর্যন্ত সত্য স্বীকার করল, আর পরিস্থিতি ধীরে ধীরে ঘুরতে শুরু করল। মানুষ বুঝতে পারল অর্জুন নির্দোষ, বরং সে তো সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। তবুও এই পুরো ঘটনাটি অর্জুনকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সে আগের মতো আর হাসত না, চুপচাপ হয়ে গিয়েছিল। একদিন সে অনামিকাকে বলল, আপনি আমার জন্য এত কষ্ট করছেন, চাইলে আমার থেকে দূরে থাকতে পারেন, আমি চাই না আপনার সম্মান নষ্ট হোক। অনামিকা দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আজ যদি আমি পিছিয়ে যাই তাহলে সত্য হেরে যাবে। আপনি সারা জীবন অন্যদের জন্য লড়েছেন, এবার আমি আপনার পাশে দাঁড়াবো। এই কথা শুনে অর্জুনের চোখে জল এসে গেল। প্রথমবার সে অনুভব করল, ঝড় এলেও কেউ তার হাত ছাড়বে না। সময় ধীরে ধীরে ক্ষত সারিয়ে দিল। মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। কোচিং সেন্টার আবার ভরে উঠল। মেয়েরা আগের চেয়েও বেশি উদ্যম নিয়ে পড়তে আসতে লাগল। এখন শুধু একটি বড় সিদ্ধান্ত বাকি ছিল, তাদের নিজের ভবিষ্যৎ।
এক সন্ধ্যায় সেই ছোট্ট ঘরে ডুবন্ত সূর্যের আলোয় অনামিকা শান্ত কণ্ঠে বললেন, এখন পথ পরিষ্কার, সিদ্ধান্ত আপনার। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। সে কখনো নিজের কথা ভাবেনি, সবসময় অন্যদের জন্য বেঁচেছে। কিন্তু আজ প্রথমবার মনে হলো তারও সুখী হওয়ার অধিকার আছে। সে ধীরে বলল, আপনি যদি সত্যিই আমার সঙ্গে চলতে চান, আমি কখনো আপনাকে কষ্ট দেব না। এভাবেই দুই একাকী জীবন নতুন সম্পর্কে বাধা পড়ার সিদ্ধান্ত নিল। তবে সিদ্ধান্ত নেওয়া যত সহজ ছিল, বাস্তব ততটা সহজ ছিল না। অনামিকা যখন আনুষ্ঠানিকভাবে তালাকের প্রক্রিয়া শুরু করলেন, তার স্বামী নিজের প্রভাব, ক্ষমতা ও অর্থ ব্যবহার করে বাধা সৃষ্টি করতে লাগল। সমাজে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তার অহংকার ভেঙে গিয়েছিল। তার স্ত্রী একজন সাধারণ সাইকেল মিস্ত্রির সঙ্গে জীবন কাটাতে চায়, এই অপমান সে সহ্য করতে পারছিল না। প্রথমে আইনি চাপ, তারপর সামাজিকভাবে চরিত্র হননের চেষ্টা, আবারও গুজব ছড়ানো হলো। সংবাদপত্রে অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ খবর প্রকাশিত হলো। অর্জুনের যেন দম বন্ধ হয়ে আসতে লাগল। সে ভাবত, ভালোবেসেছি বলেই কি এত বড় অপরাধ করেছি? কিন্তু এবার অনামিকা নীরব থাকলেন না। তিনি আইনি পথে লড়াই শুরু করলেন, প্রমাণ দিলেন যে তারা বহুদিন আলাদা থাকেন। মানসিক নির্যাতনের কাগজপত্র তুলে ধরলেন। একই সঙ্গে কোচিং সেন্টারের কাজ প্রকাশ্যে তুলে ধরলেন। স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় সম্মানীয় ব্যক্তিরা এবং ব্যবসায়ী রাজীব মেহতা সামনে এলেন। রাজীববাবু স্পষ্টভাবে বললেন, আমি নিজে এই মানুষটিকে দেখেছি। যে মানুষ নিজের সাইকেল দান করতে পারে, সে কখনো অন্যায় করতে পারে না। ধীরে ধীরে জনমত বদলাতে লাগল। যে পরিবারগুলো সন্দেহ করেছিল, তারাই এসে ক্ষমা চাইল। এক মা কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়া, আমরা ভুল বুঝেছিলাম। অর্জুন শুধু বলল, আমি কিছু মনে রাখিনি কাকিমা, মেয়েরা যেন পড়াশোনা বন্ধ না করে। এই সরল উত্তরের মধ্যেই ছিল তার প্রকৃত মহত্ব। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত অনামিকার পক্ষে রায় দিল, সম্পর্ক আইনিভাবে শেষ হল। সেদিন আদালত চত্বর থেকে বেরিয়ে অনামিকা যেন প্রথমবার মুক্ত শ্বাস নিলেন। অর্জুন দূরে দাঁড়িয়েছিল। অনামিকা মৃদু হেসে বললেন, এবার নতুন শুরু। তবে তারা তড়িঘড়ি কোনো ঘোষণা দিলেন না। প্রথমে নিশ্চিত করলেন কোচিং সেন্টারের কাজ যেন স্থিতিশীল থাকে, কারণ মেয়েদের পরীক্ষা সামনে। কয়েক মাসের মধ্যে ফল এলো। 5 জন ছাত্রী বোর্ড পরীক্ষায় জেলার সেরা 10-এ স্থান পেল। রাস্তার ধারে সেই ছোট্ট সেন্টার এখন স্বপ্নের ঠিকানা হয়ে উঠল। আর অর্জুন আর শুধু সাইকেল মিস্ত্রি নয়, সে একজন পথ প্রদর্শক। এক সন্ধ্যায় সেন্টারে ছোট্ট আয়োজন হলো। ছাত্রীরা দুজনকে সামনে দাঁড় করিয়ে বলল, ভাইয়া, আপনি আমাদের শুধু সাইকেল দেননি, উড়তে শিখিয়েছেন। আরেকজন বলল, ম্যাডাম, আপনি না থাকলে আমরা বড় স্বপ্ন দেখতে পারতাম না। উপস্থিত সবার চোখ ভিজে উঠল। সমাজের প্রবীণরা প্রস্তাব রাখলেন, তারা যদি একসঙ্গে জীবন কাটাতে চায়, সবাই পাশে থাকবে। অবশেষে সিদ্ধান্ত হলো, লুকিয়ে নয়, সম্মানের সঙ্গে নতুন জীবন শুরু হবে। বড় আয়োজন নয়, সেন্টারের ঘরই সাজানো হলো রঙিন কাগজ, ফুল ও প্রদীপ দিয়ে। ছাত্রীরা নিজের হাতে আলপনা আঁকল। সেদিন ছোট্ট ঘরটি আলোর মেলায় পরিণত হয়েছিল। সরল পোশাকে অর্জুন, লাল সাদা সাধারণ শাড়িতে অনামিকা, কিন্তু তাদের চোখে ছিল আত্মবিশ্বাস ও শান্তির দীপ্তি। যখন তারা একে অপরের গলায় মালা পরালো, ছাত্রীরা চোখের জল লুকাতে পারল না। বিয়ের পর তাদের জীবন বদলে গেল না, বরং দায়িত্ব আরও বেড়ে গেল। সকালে অর্জুন আগের মতোই দোকান খুলত, সন্ধ্যায় দুজনে সেন্টারে যেত। রাজীব মেহতার সহায়তায় সেন্টার বড় হলো, একটি ছোট্ট লাইব্রেরি তৈরি হলো। এখন দূরের গ্রাম থেকেও মেয়েরা আসতে শুরু করল। কেউ নার্সিং পড়তে গেল, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো, কেউ সরকারি চাকরির প্রস্তুতি নিতে লাগল। যে মেয়েই সফল হতো, আগে এসে তাদের আশীর্বাদ নিত। অর্জুন সবসময় বলতো, পরিশ্রম তোমাদের, আমরা শুধু পথ দেখিয়েছি। যারা একসময় সন্দেহ করেছিল, তারাই এখন সন্তানদের সেখানে পাঠায়। অর্জুন তার পুরনো দোকান কখনো ছাড়েনি। সে জানত, এই দোকানই তার জীবনের শুরু। 1 বছর পর তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নিল। সেন্টারে যেন উৎসব শুরু হয়ে গেল। মেয়েকে কোলে নিয়ে অর্জুন বলল, একেও অনেক পড়াতে হবে। অনামিকার চোখ ভরে উঠল। তিনি জানতেন, এই মানুষটি শুধু তার স্বামী নয়, তার সত্যিকারের সহযোদ্ধা। আজও সেই কোচিং সেন্টার ও লাইব্রেরি চলছে। অনেক প্রাক্তন ছাত্রী এখন ছোটদের পড়ায়। এটি শুধু পড়াশোনার কেন্দ্র নয়, আশার কেন্দ্র, যেখানে মেয়েরা শেখে আত্মসম্মান, সাহস ও স্বপ্ন দেখতে। অর্জুন ও অনামিকার একটাই লক্ষ্য, কোনো মেয়ে যেন দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। এই গল্প আমাদের শেখায়, মানুষের মহত্ব তার টাকায় নয়, তার হৃদয়ে। একজন সাধারণ মানুষও যদি নিঃস্বার্থ ইচ্ছা নিয়ে কাজ করে, বহু জীবন বদলে দিতে পারে। যদি সেই দিন অর্জুন নিজের সাইকেল না দিত, যদি সে লোকের কথায় ভয় পেত, যদি অনামিকা সত্যের পাশে না দাঁড়াতেন, তাহলে কি এত মেয়ের ভবিষ্যৎ বদলাতো? নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না, বরং একদিন না একদিন তা আলো হয়ে ফিরে আসে।